পুরো হিমালয় ঘুরতে গেলে একটা জীবন মনে হয় কম পড়ে যাবে। আর প্রত্যেকটা পাহাড়ের রূপই আলাদা আলাদা। সেই হিমালয়ের বুকে ছোট্ট এক গ্রাম তোষ। আজকে সেই গ্রামের গল্প বলবো এই ভিডিওতে। আমরা কিভাবে কলকাতা থেকে তোষে পৌঁছালাম এবং কি কি করণীয় ওখানে পৌঁছে, এই পুরো ডিটেল থাকবে এই ভিডিওতে। পার্বতী ভ্যালির শেষ গ্রাম হলো এই তোষ। প্রায় 2400 মিটার উঁচুতে থাকা এই গ্রামের জনসংখ্যা মাত্র 650। এই গ্রামে গেলে মনে হবে পাশ্চাত্য এবং হিমাচলী সংস্কৃতির এক অদ্ভুত মিশ্রণ হয়েছে, যেখানে বিভিন্ন জায়গাতে জার্মান বেকারি এবং ক্যাফেগুলোতে পিৎজা পাস্তা থেকে শুরু করে বিভিন্ন রকম বিদেশি খাবার দাবার পাওয়া যায়। তো এরকম একটা জায়গায় আমরা পৌঁছালাম কী করে, চলুন দেখি। 4টের সময় উঠে রেডি হয়ে অর্ণব আর আমি পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। 6:45-এর ফ্লাইট। দিল্লিতে যখন নামলাম তখন 9টা পেরিয়ে গেছে। আমাদের এই পুরো সফরের সঙ্গী ছিলেন ড্রাইভার দাদা উন্মেষ। তাকে ফোন টোন করে খুঁজে বের করে বেরিয়ে পড়লাম সোজা অমৃত সুখদেবের উদ্দেশ্যে। ওখানে লাঞ্চ সেরে সোজা পৌঁছে গেলাম মান্ডিতে। প্রায় রাত 9টা বেজে গেছিলো। আমরা ছিলাম ভিস্কো রিসর্ট নামে এই হোটেলটিতে। আমাদের খরচা পড়েছিল প্রায় 3200 টাকা এক রাত্রি থাকার জন্য, এক্সক্লুডিং ব্রেকফাস্ট। বিয়াস নদীর তীরে অবস্থিত এই মান্ডি শহরের সাথে আমাদের বাংলার সেন বংশের যোগাযোগ রয়েছে। বীর সেন বাংলা থেকে গিয়ে এই অঞ্চলে নিজের সাম্রাজ্য স্থাপন করেন এবং সেই সময়কালেই প্রায় 84টি পাথরের মন্দির তৈরি হয় এই জায়গাটিতে। তাই মান্ডিকে হিমাচলের কাশী বলা হয়। একটা দিন হাতে থাকলে আপনারা এই ঐতিহাসিক জায়গাটি ঘুরে দেখতে পারেন। মান্ডি থেকে আমরা কাসলে পৌঁছালাম তখন প্রায় 2টো বাজে। তাই এই এভারগ্রিন নামক রেস্টুরেন্টটিতে ঢুকে পড়লাম এবং এখানে ইসরায়েলি খাবার খুব বিখ্যাত, তাই আমরা একটা ইসরায়েলি ল্যাম্বের ডিশ অর্ডার করলাম। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম তোষের উদ্দেশ্যে। কাসল থেকে তোষ যাওয়ার রাস্তাটা যদিও বা খুব একটা ভালো নয়, কিন্তু সামনে স্নো ক্যাপড মাউন্টেন আর অসাধারণ দৃশ্য মন ভরিয়ে দেয়। কাসল থেকে বারসাইনি হয়ে তোষে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা টাইম লাগলো। তোষের কার পার্কিংয়ে গাড়ি রেখে আমাদেরকে বাকি পথটা হেঁটে যেতে হতো। আমাদের ডেস্টিনেশন হলো স্টোন এজ ক্যাফে, যেখানে আমাদের সামনের 2 দিনের ঠিকানা। তোষ কার পার্কিং থেকে স্টোন এজ ক্যাফে পৌঁছাতে প্রায় 40 মিনিট লাগলো। রিসর্টে ঢুকে এই সামনের লনটা পেরোলেই প্রথমেই পড়ে ওদের ক্যাফেটা। এদের টোটাল 4টে কটেজ রয়েছে। প্রথম কটেজটাতেই আমরা ছিলাম। চলো রুমটা দেখি কেমন দেখতে। বেসিক ফেসিলিটিসগুলো মোটামুটি রয়েছে। এবার চলুন দেখি আসলে কেন এই রুমটা নেওয়া। রুম থেকে বেরোলে সামনেই আপেলের বাগান, তারপরে পুরো তোষ গ্রামটা দেখা যাচ্ছে এবং ঠিক তার ওপারেই রয়েছে স্নো ক্যাপড মাউন্টেনের এই অপরূপ দৃশ্য। আমরা প্রায় 9:30টার সময়তে বেরিয়েছি আমাদের যে হোমস্টে থেকে। আজকে যাব হচ্ছে গিয়ে কুটলা ভিলেজ। কুটলা ভিলেজ এখান থেকে 2.5-3 কিলোমিটার দূর বললো। প্রায় 1.5 ঘন্টা হয়তো ওয়াক করতে হবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। চলুন। সামনে যেই সাদা রঙের টিনের কটেজগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে আমাদের রুমগুলো। ওই রিসর্টটাতেই আমরা আছি। আর এই হচ্ছে রিসর্টের সামনের ভিউ। ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসলাম।
এখান দিয়ে দুটো রাস্তা গেছে, একটা হচ্ছে এদিকে, এখানে লেখা আছে কুটলা যাওয়ার রাস্তা। এই যে আর একটা রাস্তা রয়েছে, এই রাস্তাতে দিয়েও যাওয়া যায়, কিন্তু এটা মনে হয় জঙ্গলের ভিতর দিয়ে, তাই আমার যে গাইড দাদা আছে উনি বলেন এই রাস্তা দিয়েই যাওয়া ভালো। এখানে আমরা এক টুকরো বরফ পেয়েছি ফাইনালি। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কোথায় বরফ পাবো। এখানে একটুখানি নোংরা হয়ে গেছে বরফটা। কালকে নাকি স্নোফল হয়েছে, কালকে স্নোফল হয়েছে, যেটা পুরো গলে গেছে। এখানে খানিকটা জমাট বেঁধে আছে, নোংরা হয়ে গেছে। দেখা যাক সাদা বরফ কোথায় পাওয়া যায়। চলুন। এরকম একটা দৃশ্য দেখতে দেখতে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। কুটলা ভিলেজটা খুবই সুন্দর, ছোট্ট একটা ভিলেজ, মাত্র 4 জন নাকি বাসিন্দা এই ভিলেজের, এবং অসাধারণ দেখতে, অপরূপ দৃশ্য। এত ভালো দৃশ্য সত্যি বলতে গেলে আমি এর আগে কখনো দেখিনি। মানে যদি কেউ এসছেন তো তাহলে অবশ্যই প্লিজ কুটলা ভিলেজটা মিস করবেন না। এই গ্রামের পাশেই রয়েছে একটা গ্লেসিয়ার পয়েন্ট, যেখান থেকে ব্রহ্মগঙ্গা বলে একটি নদীর উৎপত্তি স্থল রয়েছে, যেটা পার্বতী নদীতে গিয়ে মিশেছে আলটিমেটলি। এবং এই গ্লেসিয়ার পয়েন্টে যেতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগলো। এদের এরকম মন্দির সামনেও একটা ছিল গ্রামে ঢুকতেই। এটা গ্রামের থেকে বেরিয়ে যাওয়ার পথে, গ্লেসিয়ার যাওয়ার পথে। অনেক চাদর টাদর চড়িয়েছে। বলে তোষ ওয়াটারফল, এর সাইডে অনেকগুলো ক্যাফে আছে। ফিজ ক্যাফে একটা দেখতে পাচ্ছি। আমরা নিচে আর গেলাম না, তার কারণ সুন্দর সুন্দর জায়গা আমরা দেখে এসেছি। এটা বই উপর থেকে নামছে। ওটা বড় নয় ওয়াটারফলটা, ছোটোই ওয়াটারফল। এটা ওই 8 ঘন্টা মতন লাগে কোর্স থেকে আসতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। রিসর্ট ফুল থকে গেছি। এখন বাজছে 4:05। সকালবেলা 9:30টার সময় বেরিয়েছিলাম। প্রায় 4.5 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে গ্লেসিয়ার। মানে আমরা টোটাল 9 কিলোমিটার হাঁটলাম আজকে। নট ব্যাড। গুড মর্নিং। গতকাল আমরা কুটলা ট্রেক করে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, এবং আজ সকালবেলা ঘুম থেকে উঠে এবার আমাদের চেক আউট করার পালা। আজকের প্ল্যান অনুযায়ী আজ আমরা কাসোল ফিরবো, তবে তার আগে এই বিখ্যাত পিঙ্ক ফ্লয়েড ক্যাফে, যেটা এই তোষের বেশ একটা ফেমাস ক্যাফে, সেই ক্যাফেটা ঘুরে যাওয়ার ইচ্ছে রয়েছে। আমরা এখন আছি পিঙ্ক ফ্লয়েড ক্যাফে, যেটা খুব ফেমাস ক্যাফে তোষে। এখানে থাকাও যায়, এখানে গেস্ট হাউস রয়েছে আর তার সাথে ক্যাফেও রয়েছে। এখানে আশপাশে আরও অনেকগুলো ক্যাফে রয়েছে। আমরা যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা থেকে এখানে আসতে আমাদের তো প্রায় 20 মিনিট মতন টাইম লাগলো। এবং এখানে তো পাহাড়ের রাস্তা বুঝতেই পারছেন, আসতে বেশ কষ্ট করে। কিন্তু ওই জায়গাটা, যে জায়গাটায় আমরা ছিলাম, সেখানটা হচ্ছে গিয়ে ভিউটাও খুব সুন্দর এবং খুব শান্ত। কিন্তু ভাইব, যদি আপনারা ভাইব চান তাহলে হয়তো এখানটা চুজ করতে হবে। পিঙ্ক ফ্লয়েডের আশপাশে আরও অনেকগুলোই ছোটো ছোটো স্টে রয়েছে, অনেকগুলো রিসর্ট রয়েছে। তো পিঙ্ক ফ্লয়েডের আশেপাশে যে রিসর্টগুলো আছে, এখানে থাকলে আপনারা ভিউ অ্যান্ড ভাইব দুটোই পাবেন। কারণ এখানে কিন্তু ওখানের থেকে আরেকটু ব্রড, মানে অনেকটা এরিয়া দেখা যাচ্ছে। ওখানে একটুখানি ন্যারো ভিউ আমরা যে জায়গাটায় ছিলাম, সেই হিসাবে বলতে গেলে এখানে ভিউটা খুব সুন্দর, কিন্তু অতটা
শান্ত পরিবেশ নয়। যদি কেউ শান্ত পরিবেশ খোঁজে তাহলে আমরা যে জায়গাটা ছিলাম সেখানটা চুজ করতে হবে, আর যদি কেউ ভিউ অ্যান্ড ভাইব দুটোই চাই তাহলে অবশ্যই পিঙ্ক ফ্লয়েড চুজ করবেন বা আশপাশে। এই ছিল আমাদের তোষগ্রামে থাকা দুদিনের অভিজ্ঞতা। ডেসক্রিপশন বক্সে এখানে থাকার যা খরচা সেটাও কিছুটা আমরা তুলে ধরেছি। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।